দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হলো, লোকসভার আগেই বিধানসভা অধিবেশন, মথার অবস্থানের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভার অধিবেশন। লোকসভা অধিবেশনই হোক কিংবা বিধানসভা অধিবেশন হোক, বিরোধী দলগুলি শাসক দলকে নানা প্রশ্নে বিদ্ধ করার লক্ষ্যে অধিবেশনের আগেই রণকৌশল তৈরি করে শাসক দলও বিরোধীদের আনা প্রশ্ন উত্তরের পাশাপাশি আরও অন্যান্য বিষয়েও নিজেরা চূড়ান্ত প্রস্তুতি নিয়েই অধিবেশন কক্ষে হাজির হয়ে থাকেন। তারপরেও বিরোধীরা নানাভাবে শাসক দলকে প্রশ্নবাণে বিদ্ধ করে থাকেন, আবার কখনো কখনো গঠনমূলক সমালোচনাও করে থাকেন। এটাই গণতান্ত্রিক ব্যবস্থাপনার রীতি। তাই আগামী 5 জানুয়ারি থেকে রাজ্য বিধানসভার অধিবেশনে বিরোধী দলগুলি কি অবস্থান নেবেন কিংবা কতটা রণকৌশল তৈরি করেছেন, সেটা যেমন জানা যাবে অধিবেশন কক্ষে, তেমনইভাবে শাসক দলও কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে তাও জানা যাবে অধিবেশন কক্ষেই। কিন্তু এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল মথা অধিবেশন কক্ষে ট্রেজারি বেঞ্চকে কতটা প্রশ্নবাণে বিদ্ধ করবেন তা নিয়েও কিছুটা হলেও সংশয় দেখা দিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে। কেননা গত অধিবেশনগুলিতেও দু একটি বিষয় ছাড়া তীব্রামতাকে আর তেমনভাবে সরব হতে দেখা যায়নি। অন্যদিকে অপর বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস কিছুটা সওয়াল তুললেও তার রেস তারা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। অথচ সিপিআইএম দলের হাতে ওই সময় ছিল 11 জন সদস্য, বর্তমানে প্রয়াত শামসুল হক। অন্যদিকে কংগ্রেসের ছিল 3 জন। সব মিলিয়ে 14 জন সদস্য থাকা সত্ত্বেও বিধানসভা অধিবেশন কক্ষে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি এই দুটি বিরোধী দল। ফলে শাসক দল অনায়াসেই অধিবেশনে তাদের প্রস্তাব কিংবা বিলগুলি পাস করে নিয়েছেন। যদিও সদস্য সংখ্যার নিরিখে এমনিতেই যে কোনো বিল বা প্রস্তাব ভোটাভুটিতে দিলে শাসক দলের অনুকূলেই তা যাবে। তা সত্ত্বেও বিরোধী দলগুলির মেরমেরে অবস্থানের কারণে অধিবেশন কক্ষটি যেন নিস্তব্ধ হয়েছিল। তাই এইবারের অধিবেশনে প্রধান বিরোধী দল মতাসহ সিপিআইএম এবং কংগ্রেসের ভূমিকা কী হবে তা জানা যাবে 5 জানুয়ারি থেকে শুরু হওয়া অধিবেশন চলাকালীন সময়ে। তবে মথা যদি সত্যিকার অর্থেই বিরোধী দলের ভূমিকা পালন করে, তাহলে এই মুহূর্তে রাজ্যের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে শাসক দলকে যে বেকায়দায় ফেলে দেবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে রাজ্যের বড় জ্বলন্ত সমস্যা হলো প্রিবোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও পর্যন্ত তদন্তের কাজ যতটুকু এগিয়েছে কিংবা তদন্ত কমিটি তাদের কাজ শেষ করে কি রিপোর্ট জমা দিয়েছে তা এখনও অজানা রাজ্যবাসীর। ফলে মথা কিংবা অন্যান্য বিরোধী দলগুলি এই ইস্যুতে শাসক দলকে চেপে ধরার কাজটি যে স্বাভাবিক সেটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। যদি এই ধরনের একটি স্পর্শকাতর ইস্যুতে বিরোধী দলগুলি নরম ভূমিকা নেয়, বিশেষ করে প্রধান বিরোধী দল তীব্রামতা, তাহলে ডালমে কুচ কালা হয় সেটাই মনে করবে রাজনৈতিক মহল। যদি তাই হয় তাহলে মথাও যে আগামীর লক্ষ্যে অর্থাৎ লোকসভার লক্ষ্যে নানা কৌশল জারি রেখেছে তা স্পষ্ট হয়ে যাবে। এখন দেখার অনিমেষ দেববর্মা, জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মনরা বিধানসভার অধিবেশনে শাসক দলকে কতটা প্রশ্নবাণে বিদ্ধ করতে পারেন এবং শাসক দলের নানা কাজকর্ম নিয়ে কতটা গঠনমূলক সমালোচনা করতে পারেন। উপনির্বাচনে কংগ্রেসের টার্গেট রামনগর, প্রার্থী ইস্যুতে মহাবিপাকে সিপিআইএম। ধনপুর ও বক্সনগর উপনির্বাচনে প্রার্থী দেয়নি কংগ্রেস। কার্যত দুটি আসনের উপনির্বাচনে সিপিআইএমকে 1:1 লড়াইয়ের সুযোগ করে দিয়েছিল কংগ্রেস। মথাও ভেবেছিল শেষ পর্যন্ত প্রার্থী দেয়নি সর্বশেষ উপনির্বাচনে, কিন্তু 1:1 লড়াইয়েও সিপিআইএমের ফলাফল সবার কাছেই পরিষ্কার। এবারও চর্চায় বিধানসভা রামনগর কেন্দ্র। এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তা নিশ্চিত। দিন তারিখ ঘোষণার আগেই শুরু হয়ে গিয়েছে প্রার্থী ইস্যুতে চর্চা। কংগ্রেস সিপিআইএম নিয়ে জোর আলোচনা চলছে রামনগর জুড়ে। বিধানসভার সাধারণ নির্বাচনে রামনগরে সিপিআইএম কংগ্রেস সরাসরি প্রার্থী দেয়নি। নির্দল প্রার্থী ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। তিনি হারলেও অপর প্রার্থীদের ভোট কাটাকাটির কারণ হিসাবে সামনে তুলে ধরা হয়েছে ফলাফল বিশ্লেষণে। তারপর ধনপুর ও বক্সনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তখন 1:1 লড়াইয়ে সিপিআইএম যে ফলাফল করেছে তাতে দলের মর্যাদা বাড়েনি, বরং কমেছে বলে রাজনৈতিক মহল মনে করছেন। আবার কংগ্রেস মথার কাছেও সিপিআইএম নেতারা তেমনভাবে কিছু বলতে পারেনি।
এবার রামনগর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে তা নিশ্চিত। তাহলে সিপিআইএম কংগ্রেসের অবস্থান কি হবে? আসনটি কংগ্রেসকে ছেড়ে দেবে সিপিআইএম? এখনও ভোটের দিন তারিখ ঘোষণা হয়নি, তবুও চারদিকে চর্চা চলছে। কংগ্রেসের একটা মহল চাইছে সিপিআইএম রামনগর কংগ্রেসকে ছেড়ে দিক। তাদের দলের নেতা ছিলেন সুরজিৎ দত্ত, তাতে সুরজিৎ দত্তের নামে ভোট প্রচার চলবে। তাছাড়া আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন নির্দল প্রার্থী হলেও তিনি বামেদের সমর্থন পেয়েছিলেন। এমনকি মতা কংগ্রেস তাকে সমর্থন করেছিল গোটা বিধানসভার সাধারণ নির্বাচনে। এবার প্রার্থী পরিবর্তন বিষয়টি অবিজেপি শিবিরের দিক থেকে জোরালো হয়েছে। আবার সিপিআইএম সরাসরি প্রার্থী দেবে বলেও একটি মহল দাবি করেছে। গেল বিধানসভার সাধারণ নির্বাচনে সিপিআইএম এই আসনটি নির্দল প্রার্থীর জন্য ছেড়ে দিলেও পুরুষোত্তম রায়বর্মন মেলার মাঠের পছন্দের। কংগ্রেস এবার চমক দিতে চাইলেও প্রার্থী কিন্তু গুরুত্বপূর্ণ। কে হবেন কংগ্রেস প্রার্থী তা নিয়েও চর্চা চলছে। রামনগর জুড়ে আবার সিপিআইএম আইনজীবী পুরুষোত্তম রায়বর্মনকে প্রার্থী করবে কিনা সেটা সময় বলবে। তার আগে নতুন মুখ হিসেবে কাকে সামনে আনতে চায় মেলার মাঠ দশরথ দেব ভবনের নেতারা? দলের পুরনো মুখকে প্রার্থী হিসেবে চায় না বিরাট অংশ। নতুন মুখ হিসেবে কাকে পছন্দ মেলার মাঠের, এটা ভবিষ্যতই বলবে। চাকরির দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ব্যর্থ চেষ্টা টেট উত্তীর্ণদের। চাপে রাখার আন্দোলন থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না একাংশ চাকরি প্রার্থী বেকার যুবক যুবতী। তারা মনে করে সরকারের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া জানালেই তাদের চাকরি হয়ে যাবে। এই ট্রেডিশন থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছে না বেকারদের একটা অংশ। আর তাই 2022 সালের টেট উত্তীর্ণ যুবক যুবতীরা এই ট্রেডিশন অনুযায়ী বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরির দাবিতে দেখা করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। প্রকৃতপক্ষে ফাইন্যান্স দপ্তর থেকে যতদিন না পর্যন্ত অনুমোদন আসবে, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর শত ইচ্ছা থাকলেও চাকরি দেওয়া যাবে সেই আশ্বাস দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রীরও নেই। অন্যদিকে আরও একটি বিষয়, যারা টেট উত্তীর্ণ হয়েছেন আজ কিংবা কাল কিছুটা বিলম্ব হলেও তারা চাকরি পাবেন সেটা নিশ্চিন্ত। কিন্তু তারপরেও অবিলম্বে চাকরির দাবিতে টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা লাগাতার তাদের ডেপুটেশন কর্মসূচির পাশাপাশি বারবার দলবদ্ধভাবে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের চাকরি কবে হবে তা জানতে। ফলে মঙ্গলবার আবারও টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে ব্যর্থ হয়েছেন। প্রসঙ্গত 2022 সালের টেট পরীক্ষায় 361 জন যুবক যুবতী উত্তীর্ণ হয়েছেন, কিন্তু এই টেট উত্তীর্ণদের এখনও সরকারিভাবে নিয়োগপত্র প্রদান করা হয়নি। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে এই টেট উত্তীর্ণরা আন্দোলন করে আসছেন। একাধিকবার তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার ফের একবার তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়েছেন, কিন্তু তাদের কাছে আগাম কোনো অনুমতিপত্র না থাকায় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদেরকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছেন। টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চলছে। শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন, অথচ তারা টেট পাস করে বসে রয়েছেন। সরকার তাদেরকে নিয়োগ করছে না। তাদের দাবি অবিলম্বে টেট উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগ করা হোক। ভিজিটর্স পাস ইস্যুতে সতর্কতা। বিধানসভা অধিবেশনে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা। আগামী 5 জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে এইবারের বিধানসভার অধিবেশন কক্ষে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, দফায় দফায় চলছে বৈঠকও। আগামীকাল এবং পরশুর মধ্যে যদি এই ধরনের সিদ্ধান্তের কথা সরাসরি জানিয়ে না দেওয়া হয়, তাহলে সাংবাদিকরা অধিবেশনে গেলেই এই ইস্যুতে নিশ্চিত হতে পারবেন। বিধানসভা সূত্রে জানা গিয়েছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো বিধায়ক যাদবলাল নাথ গত বছর মার্চ মাসে বিধানসভা অধিবেশন চলাকালীন সময় অধিবেশন কক্ষে বিধায়ক যাদবলাল নাথ মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন। যাদবলাল নাথ যে এই অশ্লীল ভিডিও দেখছিলেন তা কে বা কারা ক্যামেরাবন্দি করে মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল করে দিয়েছে, এই নিয়ে সমস্যায় পড়েছিল রাজ্য বিজেপি। অধিবেশন কক্ষে বিরোধীরা ট্রেজারি বেঞ্চকে এই নিয়ে বাক্যবাণে বিদ্ধ করেছিল। শুধু তাই নয়, বিধানসভার পবিত্রতা নষ্ট হয়েছে এই অভিযোগ তুলে বিধায়ক সুদীপ রায় বর্মন অধিবেশন কক্ষে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেছিলেন। যদিও এর পাল্টা দিতে গিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে সুদীপ রায় বর্মনের সরকারি আবাসের সামনে গিয়ে উল্টো তারাও গঙ্গাজল ছিটিয়েছিলেন। এই সময় বিজেপির পক্ষ থেকে
অভিযোগ করা হয়েছিল সুদীপ রায় বর্মনের সরকারি আবাসনের ভেতরে নাকি নানা অসামাজিক কাজকর্ম হয়েছে।